আজকের লাইভটি মূলত হচ্ছে যারা জুডিশিয়ারি অর্থাৎ বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস, যেটা সহকারী জজ নিয়োগ এবং হচ্ছে বিসিএস, দুইটা প্রস্তুতি কিভাবে একসাথে নেওয়া যায় সেই প্রস্তুতিটাকে নিয়ে আমরা আজকে একজন অতিথিকে নিয়ে হাজির হয়েছি। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। তার আগে আপনারা যারা আছেন একটু ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, যাতে ম্যাক্সিমাম মানুষের কাছে আমাদের এই ভিডিওটা, আমাদের এই কথাগুলো, আমাদের যে মূল উদ্দেশ্যটা সেটা পৌঁছায়। তাহলে চলুন আমরা আমাদের গেস্টের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে গেস্ট অতিথিকে আমরা পেয়ে গেছি। আমরা আসলে আমাদের অতিথির মুখ থেকে আমরা একটু অতিথির পরিচয়টা জানার চেষ্টা করি। আপনি একটু কষ্ট করে আপনার কোথায় বেড়ে উঠেছেন, কি করছেন, একটু সংক্ষেপে যদি আমাদের জানাতেন। আচ্ছা ভাই, আমার জন্ম আসলে বরগুনা জেলায়। জি। বরগুনা জেলার উপজেলায়। পড়াশোনা ক্লাস 7 পর্যন্ত বরগুনাতে, এরপরে 3 বছর পটুয়াখালীতে গলাচিপা স্কুলে। পরে আবার এইচএসসি আবার বরগুনাতে, আমতলী সরকারি কলেজ, বরগুনার আমতলীতে কলেজ শেষ করে আইন বিভাগে ভর্তি হলাম 2015 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখান থেকে পাস করেছি এলএলএম দুইটাই আইন বিভাগ থেকে পাস করেছি। ছিলাম কবি জসিমউদ্দিন হলে, ইউনিভার্সিটি ছাত্র থাকা গেলে। শেষ হলো, মাস্টার শেষ হলো 2021 সালে। 2022 সালে চাকরিতে জয়েন করি, প্রথমে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে, এরপরে বাংলাদেশ ব্যাংক, এরপরে এখন জুডিশিয়াল সার্ভিসে আছি। জি, আপনাকে নিয়ে ইতিমধ্যে বিভিন্ন পত্রিকা ফিচার করেছে, বিভিন্ন সংবাদপত্র আপনাকে নিয়ে ফিচার করেছে, এবং ইলেকট্রনিক মিডিয়া যেগুলো আছে বিভিন্ন চ্যানেলে আপনাকে আমরা দেখেছি। তো আজকে সত্যি আমরা বিদ্যাচাষী পরিবার সত্যি অনেক আনন্দিত এবং গর্বিত যে আপনার মতো একজন অভিজ্ঞ মানুষকে আমরা বিদ্যাচাষী ব্যানারে আপনাকে নিয়ে আসতে পেরেছি। যে যারা সাধারণ শিক্ষার্থী আছে, বিশেষ করে অনেকেই আমার কাছে অনেকেই একটা জিনিস জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিসের জন্য প্রস্তুতির জন্য কিন্তু বাংলাদেশে তেমন উল্লেখযোগ্য তেমন কোনো কোচিং সেন্টার বা এই ধরনের তেমন কিছু নাই বললেই চলে। তো আমরা দেখেছি যে অনেকেই একই সাথে জুডিশিয়ারি আবার একই সাথে বিসিএস প্রস্তুতিটা নিচ্ছে। তো সেজন্য আমরা মূলত আজকে আপনাকে নিয়ে আসলাম। আপনি একজন অভিজ্ঞ এবং সফল মানুষ। আশা করি আপনার আমাদের এই যে সেশনটা আছে, এই সেশনটা যারা আছেন, যারা এনজয় করছেন, তারা অনেক কিছু এখান থেকে জানতে পারবে। তো আসলে আমি চলে যাব একবারে আপনার সেই, আপনি তো অনেকগুলো জব পেয়েছেন, আসলে কোনটা দিয়ে শুরু করবে সেটাই ভেবে পাচ্ছি না। আমি মনে করি উল্লেখযোগ্য, যেহেতু আপনার একটা ভালো প্যাশনের একটা জায়গা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ জুডিশিয়ারি, যেটা বিজে যেটাতে আপনি এখন বর্তমানে কর্মরত আছেন, সেইটার রেজাল্টটা একটু আমাদের জানাবেন। তারপর আমরা চলে আসবো বিসিএস এর রেজাল্টের দিকে। রেজাল্ট বলতে মানে প্রশ্নটা ভাই আমি বুঝতে পারি নাই, মানে রেজাল্টটা কি? মানে আপনি যে জুডিশিয়ারিতে যে আপনি সুপারিশ প্রাপ্ত হলেন সেই সময়ের রেজাল্টের ব্যাপারটা। সেই সময় কি আমার অনুভূতির কথা? জি জি জি, হ্যাঁ, অনুভূতির কথা। অনুভূতি আমার তো ফার্স্ট অ্যাটেম্পটে আমার জুডিশিয়ারি হয় নাই, ত্রয়োদশ জুডিশিয়ারি ছিল। সেকেন্ড অ্যাটেম্পট ছিল চতুর্দশ জুডিশিয়ারি। জি জি। তো ফার্স্ট অ্যাটেম্পটে জুডিশিয়ারি না হওয়ার পরে তো আমি বিসিএস পড়াশোনা করে দিই, কারণ কেন জানি মনে হলো যে বারবার যদি জুডিশিয়ারি থেকে বাদ পড়ে যায় তাহলে তো বিপদ, কারণ একটু অন্যান্য প্রস্তুতিগুলো নিয়ে রাখি যাতে অন্যান্য চাকরি বাকরির প্রস্তুতি নেওয়া সম্ভব হয়। হ্যাঁ, তো লক্ষ্য ছিল মূলত এরপরে আমি মানে জুডিশিয়ারির উপর থেকে ফোকাসটা একটু কম করে বিশেষ পড়াশোনা শুরু করি, কিন্তু জুডিশিয়ারি যেহেতু একবার দেয়া ছিল, তাই আমার মনে হয়েছিল যে এবার একটু কম এফোর্ট দিলেও হবে।
কিন্তু আমার আর আশা ছিল না যে খুব যে আমি এবার জুডিশিয়ারিতে আমার হবি বা এরকম একটা। তো একটু নিজের মতো করে একটু প্ল্যান করে নিলাম কিভাবে কি করতে হয়, পড়াশোনা কিভাবে কমানো যায় যাতে ফোকাসটা বিসিএস এ দিতে পারি। এভাবেই মানে আমার সেকেন্ড জুডিশিয়ারিটা দেই চতুর্দশ। আর আমি যে আগেই বললাম একবার যেহেতু ভাইভায় বাদ পড়ে গেছি, দ্বিতীয়বার আর অত বেশি আশা ছিল না, কিন্তু রিটার্ন দিলাম। আর ভাইবা এবার ভাইবা ভালো হয়ে যায় দ্বিতীয়বারে। ভাইবা ভালো হয়ে যাওয়ায় মানে খুব একটা টেনশন হচ্ছিল না, একটু রিল্যাক্সড লাগতেছিল যে কিছু একটা হলে হতে পারে। তো এরপর রেজাল্ট তো হলো সম্ভবত 2022-এর এপ্রিলে। আমি তখন চাকরি করি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে, ভোলাতেই চাকরি। আচ্ছা, তো আচ্ছা। ভোলা থেকে ঢাকা যাচ্ছি, বৃহস্পতিবার ছিল ওই দিন। তো ঢাকা যাওয়ার পথে ভোলা থেকে যখন চাঁদপুর আসি মানে একদম মাঝামাঝি জার্নির, তখন হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন যে চাকরির চাকরির যে অ্যাপ থাকে ফোনে অ্যান্ড্রয়েডে, এরকম একটা নোটিফিকেশন। তো মনে হলো যে হয়তো জুডিশিয়াল রেজাল্ট হয়ে গেছে। ঢুকলাম, ভয়ে ভয়ে রোল নাম্বার গুলো দেখতেছি, আমি প্রথম থেকেই রোল নাম্বার গুলো দেখ, পরে হুম। দেখলাম 9 গেল। তো দেখে নবম। হারাও না, আবার খুব যে নাম এমনও না, একটু নর্মাল, যে ভালো লাগলো, খুশি হয়েছি। তবে মজার বিষয় হচ্ছে ওই দিন একই লঞ্চে আমার সাথে ভোলা জেলার জেলা দায়রা জজ মোহাম্মদ মহসিনুল হক স্যার, স্যারও ছিলেন। তো ওই দিন রেজাল্টের পরে অনেকে ফোন দিতেছিল, বাসায় ফোন দিচ্ছিলাম, তখন আমি স্যারকে যে পরিচয় দিলাম যে স্যার আমি অমুক, আমার তো জুডিশিয়ারিতে এসে পড়লো এবার, এই যে একটু আগে রেজাল্ট হলো, স্যার অভিনন্দন জানাবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর 9 মাস 10 মাস পরে 2023 সালের মার্চে আমি যখন জুডিশিয়ারিতে জয়েন করি, আমি ওই হুম। যে জেলা দারা জজ মহসিন স্যার ছিলেন, আমি মহসিন স্যারের আন্ডারই আবার ভোলায় জুডিশিয়ারিতে জয়েন করি। গ্রেট, গ্রেট। বাহ! তো আবার চমৎকার। এই সবচেয়ে কাকতালীয় ব্যাপার যে আমার ভবিষ্যৎ, আমি যার অধীনে জয়েন করব তার সাথে আমি একই একই লঞ্চে আমি একদিকে যাচ্ছি। এটা একটা ফন্ড মেমোরি। এমনিতে অনুভূতি নরমাল। আমি সবসময় একটু চেষ্টা করি শান্ত থাকতে, যত যাই আচ্ছা, হোক। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। না, অনেকেই আবার উচ্ছ্বাস প্রকাশ করে, উচ্ছ্বাসিত হয়। স্বাভাবিকভাবেই যখন আ আ কেউ হয়তো চেপে রাখে, কেউ হয়তোবা উচ্ছ্বাসটা প্রকাশ করে। আচ্ছা, আমরা এখন চলে আসবো আপনার বিসিএস 43তম বিসিএস প্রশাসন ক্যাডারে আপনি ৫ম হয়েছেন। তো সেটার রেজাল্টটা একটু। এটার রেজাল্টে আমি মনে হয় যত চাকরি পেয়েছি বিসিএস রেজাল্টের দিন মনে হচ্ছিল যে আই ফেল্ট হ্যাপি। হ্যাঁ, সবচেয়ে আনন্দিত এবং সবচেয়ে সুখী মনে হচ্ছিল। কারণ আপনাকে যেটা আমি বলেছি যে আমার প্রথম তো আমার টার্গেট ছিল জুডিশিয়ারি, যেহেতু ল পড়েছি। হুম, আমি হুম। সবসময় যে আমার সিনিয়র যারা সবাই তো জুডিশিয়ারিতেই যাচ্ছে, বিসিএস তো খুব কম যায়। আমাদের ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট থেকে বিসিএস জেনারেল ক্যাডার আসলে খুব কম। আমি আমার 43 বিসিএস ভাইবা বোর্ডেও আমি এই পরিসংখ্যান। আমাকে জিজ্ঞেস করেছিল, এই তুমি জুডিশিয়ারি রেখে কেন বিসিএস দিতে চাচ্ছ? তখন বললাম আমি একটু নতুন কিছু করার চেষ্টা করি স্যার, কারণ আমাদের তো ওইরকম বিসিএস জেনারেল ক্যাডার নাই। আমি একদম 35 বিসিএস থেকে 41 বিসিএস পর্যন্ত এতগুলো বিসিএস এ লাস্ট মানে কতজন জেনারেল ক্যাডার আছে আমার ডিপার্টমেন্ট থেকে, আমি এটার একটা পরিসংখ্যান দিলাম স্যার। স্যাররা মনে হয় একটু চমৎকৃত হয়েছে। তো যাই হোক, তো তো এমনি তো নর্মালি একটা জুডিশিয়ারি প্র্যাকটিস কেন্দ্রিক পরিবেশ আমাদের আইন বিভাগে। তো আমিও ওই ওই আবহাওয়ায় যেহেতু বড় হয়েছি, ওই পরিবেশে যেহেতু বড় হয়েছি, স্বাভাবিকভাবেই আমার ইচ্ছা ছিল। কিন্তু যখন প্রথমবার হোঁচট খাইলাম জুডিশিয়ারিতে, এরপরে এটা রেজাল্ট হয় আপনার 2020 সালের ডিসেম্বরের 12 তারিখে রেজাল্ট হয়। আমার প্রথম জুডিশিয়ারি রেজাল্ট, আমি যখন মাস্টার্সের ছাত্র, হুম। করোনার ওই চলতেছে তখন। তো আর মাস্টার্স পরীক্ষা, ফাইনাল পরীক্ষা ছিল 2021-এর জানুয়ারিতে। তো এই যে 1 মাস সময় ছিল আমার জুডিশিয়ারি রেজাল্টের পরে, তখন আমি চিন্তা করলাম যে আমি যদি আবার জুডিশিয়ারিতে ফেল করে বসি, আবার যদি আমি জুডিশিয়ারি নিয়ে সিরিয়াস থাকি, আবার যদি ভাইবা গিয়ে বাদ পড়ে যাই, তাহলে তো আমাকে বারবার এই অনেকটা বলা যায় যে পিচ্ছিল যে কলা গাছ বা বাঁশে যে বানর চড়ে আবার নামে, হ্যাঁ, তাহলে হ্যাঁ। এইরকম এরকম একটা অবস্থা হবে। ৩ তখন হাত উঠে ৫ হাত নেমে যায়। হ্যাঁ, তো আবার আমার অন্যান্য ডিপার্টমেন্টের বন্ধুদের কেউ তখন কিন্তু চাকরি পেয়ে গেছে, কেউ বিসিকে চাকরি পেয়েছে, একবার একজন, 2-1 জন এনএসআই তে, হুম, হুম। আবার তখন একটা পরীক্ষা চলতেছিল। তো দেখলাম যে ওরা মোটামুটি বিসিএস পড়াশোনা করে এই চাকরিগুলো পেয়ে গেছে।
তো আচ্ছা। ওদের সাথে আমার কথা হইতো, কারণ তখন করোনার জন্য হল বন্ধ, আজিমপুরে থাকতাম। আজিমপুরে অনেকের সাথে দেখা হইতো। তো এইসব ওদের সাথে কথাবার্তা বললে আমার মনে হলো যে বিসিএস পড়াশোনা করলে শুধু যে বিসিএস হতে পারে, নাও হতে পারে, কিন্তু অন্যান্য যে সরকারি চাকরিগুলো আছে এগুলো একটা চান্স থাকে বিসিএস পড়াশোনা করলে। তো মাস্টার্স ফাইনাল পরীক্ষা 2021 জানুয়ারিতে দিলাম। তখন আবার আমার তো অনার্সের পরে অ্যাপ্লাই করা ছিল 41 বিসিএস এ, আর আচ্ছা। বাংলাদেশ ব্যাংকে এটিতে, যেটা 82 আর কি। হুম, হুম। তো তখন মনে হলো যে বিসিএস টা অ্যাপ্লাই করা আছে, তাহলে পড়াশোনা শুরু করি। মানে আমি একটু ঘাটাঘাটি করলাম কিভাবে কি করা যায়, বিভিন্ন বিসিএস গ্রুপ দেখতাম ফেসবুকে, মানুষের পরামর্শ দেখতাম, কি কি বই ফলো করতে বলে। এরকম করে আমি নিজের মতো করে একটা বইয়ের তালিকা করে ফেলছি, এই বইগুলো পড়া যেতে পারে। হ্যাঁ, সব সাবজেক্টের জন্যই কেবল একটা করে বই সিলেক্ট করলাম, যে কারণ এত বই পড়ারও সময় পাবো না, সুতরাং একটা বই ভালো করে পড়ি সব সাবজেক্ট সিলেবাস দেখে। আচ্ছা। পড়াশোনা শুরু করলাম 2021-এ জানুয়ারি মাসে, 21 সালের জানুয়ারি শুরু করলাম। মার্চে আপনার অ্যাকচুয়ালি বিসিএস প্রিলি হলো। প্রিলি দিয়ে আমার মনে হয় প্রিলি টিকবো, আমার ফার্স্ট বিসিএস ছিল যেহেতু, অনার্সের অনার্সের পরে অ্যাপ্লাই করি অ্যাকচুয়ালি বিসিএস এ। তো মনে হলো টিকবো, কিন্তু এরপর আমি দেখলাম যে প্রিলির পড়াশোনা আরো বাকি আছে, কারণ যতটুকু পড়াশোনা করছি এনাফ না। এরপর আর বইগুলো শেষ হয় নাই প্রিলিমিনারি। পড়াশোনা করলাম, আরো 1-1.5 মাস করলাম, এরপর রিটেন পড়াশোনা শুরু করলাম। এর ফাঁকে যেহেতু আমি ওই সময় দেখলাম যে ব্যাংকের নিয়োগগুলো একটু ফাস্ট হয়। ফাস্ট বলতে মানে পরীক্ষাও ছোট, 200 নম্বর রিটেন, আবার প্রিলি 100, আবার নিয়োগটা একটু দ্রুত হয়। দ্রুত নিয়োগ হয়ে যায়। হ্যাঁ, দ্রুত নিয়োগ হয়ে যায়। অফিসারে তো মনে হলো কম্পিটিশন কম আছে হয়তো ব্যাংকে, এখানে একটু ব্যাংকের পড়াশোনাও করতাম বিসিএস এর পাশাপাশি। আর জুডিশিয়ারিটা যে বললাম সেকেন্ড প্রায়োরিটিতে রেখে, জুডিশিয়ারি তো আমার অনার্স ল পড়াই ছিল, আর একবার জুডিশিয়ারি দেয়া ছিল, সুতরাং এবার তো রিভিশন দেয়া ছাড়া আসলে খুব বেশি কিছু ছিল না। আর জুডিশিয়ারি যে 40% তো আপনার বিসিএস ছিল, 1000 নম্বর রিটেন, 400 নম্বর বিসিএস সিলেবাস। ৬০০ আইন থেকে আসে আপনাদের। তো বিসিএস সিরিয়াসলি মনোনিবেশ করলাম। এরপরে 41 তো হয়ে গেল। 41 তো ভাইবা দিলাম, 41-এ নন ক্যাডার আসলো। 41 আমি খুব চমৎকার রিটেন দিই, ভাইবা ভালোই দিয়েছিলাম, কিন্তু কি হলো আমি জানি না। আর 43 রিটেন হয়, 43 তো প্রিলি হয়ে যায় 21 সালে, 43 রিটেন হয় 22 সালের জুনে। তখন আমি চাকরি করি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে। তো তখন আচ্ছা। আমি অনিচ্ছুক ছিলাম যে রিটেনটা কি দেবো, কারণ আমার 41 খুবই ভালো হয়েছে, এবং আমার মনে হয়েছে আমি যদি কিছু পাই 41 বিসিসি পাবো, 43 আর পাবো না। এসব বিবেচনা করে রিটেন দেই নেই। হ্যাঁ, এই যে 2023 জানুয়ারিতে হলো সম্ভবত 40 বিসি, ওইটা দেয়নি। তো 43 তবু এক কলিগ বললো আপনি ঢাকা যেয়ে রিটেনটা দেন, আচ্ছা ঠিক আছে। চাকরি করে আর কি ৪৩ এ? রিটেন, 43 চাকরি করে আর কি রিটেন দিব, দিলাম যতটুকু পারি। ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে সেন্টার ছিল, আর আমার বাসা ছিল আজিমপুরে, সুতরাং হুম, হুম, হুম। দূরত্ব না, ভাবলাম ঠিক আছে দিয়ে দেই। 41 এর রেজাল্ট হলো, দেখলাম নন ক্যাডার, এই যে এই গত বছর 23 সালের আগস্টেই তো হলো। হ্যাঁ, হ্যাঁ। খুবই মন খারাপ হলো, কি ব্যাপার, আমার অন্যান্য সব চাকরি হয়ে গেল ওই সময়, আর বাংলাদেশ ব্যাংকে, এনএসআই এ, হাউস বিল্ডিং এ, জুডিশিয়ারিতে, কিন্তু 41 বিসিএস তো নন ক্যাডার পাওয়ার তো মানে নন ক্যাডার একটু পাওয়ার কথা না। মন ভেঙে গেল। ইভেন একটা ফ্যামিলি প্ল্যানিং ক্যাডার পাইলেও পাওয়ার কথা ছিল, এটা আমি আশা করছি। তো যখন হলো না, তখন কি করব, 43 রিটার্ন দেয়া আছে, কিন্তু আমার কিন্তু আর আমি একদম পুরো আগ্রহ মানে আশা ছেড়ে দিছি যে 43 আমার হবে না। কিন্তু 41 যেদিন ভাইবার রেজাল্ট হলো, মানে চূড়ান্ত রেজাল্ট হলো 41 এর, ওই দিন তো খারাপ লাগলো, কিন্তু তার পরদিন আমি আবার বিশেষ ভাইবার পড়াশোনা শুরু করি, যে যেহেতু 43 ৪৩ এর জন্য। আর 44 যেহেতু আমি রিটার্ন দেই নাই, সুতরাং ওয়ান লাস্ট চান্স, আশা একটু করি, দেখি কি হয়। তো এই করতে করতে আগস্টের শেষ দিকে আবার জুডিশিয়ারির আপনার ডিপার্টমেন্টাল পরীক্ষার শিডিউল দিয়ে দিল। ডিপার্টমেন্টাল পরীক্ষা হচ্ছে 23 সেপ্টেম্বর, 11 আর 12 তারিখ, আর আমার 43 বিশেষ হুম। ভাইবা হচ্ছে 14 তারিখ। আবার বিপদে পড়লাম, পদে পদে এত বাধা, আমার তো মনে হয় আমার আর বিসিএস হবে না। তো আমি ফোকাস করলাম ডিপার্টমেন্টাল পরীক্ষায়, কারণ ডিপার্টমেন্টাল পরীক্ষা পাস না করলে আমার চাকরি স্থায়ী হবে না জুডিশিয়ারিতে। তো ওইটা পড়াশোনা করলাম, আবার 43 বিশেষ ভাইবার পড়া একটু কম কম পড়া শুরু করলাম। তো ঢাকায় গেলাম, আচ্ছা। ওই জাটিতে উঠলাম, ডিপার্টমেন্টাল পরীক্ষাটা দিলাম 11-12 সেপ্টেম্বর। একদিন রেস্ট মাঝে 14 সেপ্টেম্বর দৌড়াইলাম পিএসসি তে, যদি সে বিশেষ ভাইবা দিতে 43-এ। তবে এবার ভাইবা মানে এত ভালো ভাইবা হলো,
আমাকে 28 মিনিট রাখলো ভাইবে। কিন্তু ওই যে আমি 41 এর সাথে 43 এর রিটেনটা ছবি একটা মিলাইতাম কাজ না। করছে। 41 এ এত ভালো রিটেন, এত ভালো ভাইবা দিয়েও আসেনি। 41 আমি এত ভালো রিটেন দিলাম, আর 43 এর রিটেন হয়তো ওটার 5 ভাগের 1 ভাগ হবে। যদি আমি নিজের স্যাটিসফ্যাকশন তুলনা করি। তো এই কারণে আমার মনে হইলো ডিপার্টমেন্টের পরীক্ষা আবার রেজাল্ট হয়ে যায় সেপ্টেম্বরের শেষে, আমি পাস করি। তা আমার মনে হয়েছে হয়তো এই যে 2টা, হয়তো একটা আমি পাইছি আর একটা হয়তো পাবো না, শেষ। তো ডিসেম্বরে এরপর করতে করতে ডিসেম্বর চলে আসলো 23-এর। সবাই বলাবলি করতেছে রেজাল্ট হবে। তো যেদিন রেজাল্ট হবে 26 ডিসেম্বর, ওই দিনও শুনি যে হবে। আমি তো পালাই আছি, কারোর সাথে কোনো যোগাযোগ করতে বলতেছি না কি হয়, আবার 41-এর মধ্যে হয় কিনা। ওই যে ভয়, চুনকে মুখ পুড়লে দই দেখে ভয় পাওয়ার মতো অবস্থা। কি কি অবস্থা হয়, মানে ঘর পড়া গরু তো, হ্যাঁ, বলা হুম, যাচ্ছে হুম। না। তো রেজাল্ট যে হয়েছে তার খবর নাই, আমি আমার মতো ফোন টিপতেছি দুপুরবেলা। হুট করে আমার বন্ধুর কল, এই, আমি বললাম কি হয়েছে, বলে বিশেষ রেজাল্ট হয়েছে, তুই কি কি হইলো। আমি এবার আবার বিশেষ রেজাল্ট, আচ্ছা ঠিক আছে দেখি। ঢুকলাম, ঢুকে তো শুরুতেই দেখি মানে অ্যাডমিন ক্যাডারের সিরিয়ালটা দেয়া, আমার রোল মুখস্থই ছিল। এমনি দেখা শুরু করতেছি, কারণ আমি ওই 41 বিসিএস এর সময় পিডিএফ আমার রোল নাম্বারটা সার্চ দিছি। সার্চ দিতে যাইয়া মানে দেখি নন ক্যাডার। অনেকগুলা রোল, বুঝছি যে বুঝছি নন ক্যাডার আর হবে না। এই কারণে 43 মনে হইলো যে আর রোল নাম্বার সার্চ দেবো না, আমি ইন্ডিভিজুয়ালি পড়তে। আমার জেনারেল ক্যাডার পর্যন্ত যদি 500 হয়, 500টা রোল নাম্বার দেখতে 10 মিনিট যাবে। তবু হুম, অন্তত হুম। একদম লাস্ট পর্যন্ত সান্ত্বনা দিতে পারবো যে না, ওয়ান মোর চান্স, ওয়ান মোর চান্স, হ্যাঁ, হুম, আরেকটা হুম, চান্স হুম, হয়তো হুম। আছে। কিন্তু শ্বাস এবার দিলে তো মজাটা শেষ হয়ে যায় অনেক সময়। আমার মজা শেষ, সেকেন্ডে গেলাম 5 নাম্বারই দেখে আমার রোল। এরপরে আসলে মিলানো শুরু করলাম যে আসলে এটা আমার রোল কিনা, আবার অ্যাডমিট অ্যাডমিট, এরপর দেখলাম রোল। এইবার আমার মনে হইলো যে আমি প্রথম কোন চাকরি পরীক্ষার রেজাল্ট পেয়ে একটু এক্সাইটেড, একটু নিজে নিজে একটু উদযাপন করলাম। বাসায় কল দিলাম, বাসার লোকজন ছিল আশেপাশে, বন্ধুদের বললাম এই। তবে এটা সত্য যে আমি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি আমার বিশেষ রেজাল্টে, কারণ এটা এই 21 সালে আমি প্রস্তুতি নেওয়া শুরু করি, 21-এর শুরুতে। আর চূড়ান্ত ফলাফলটা পাইলাম 23-এর ডিসেম্বরের শেষে। তার মানে প্রায় 3টা বছর অপেক্ষা করতে হয়েছে, অনেক ধৈর্য ধরে থাকতে হয়েছে। হয়তো 2-4 সেকেন্ডের একটা মুহূর্ত রেজাল্টের, বাট এই যে 2-3 বছর অপেক্ষা, এটার একটা এক্স্যাক্টলি। ফল, এই ভালো লাগছে আর কি এই বিষয়টা। তো আমরা আপনার আনন্দ এবং আপনার আপনার মুখ থেকে আহ, কথাগুলো শুনে বুঝতে পারছি আপনি খুব শীঘ্রই অ্যাডমিন ক্যাডারে যোগদান করবেন। এটা আমার অনুমান, আমি জানি না আপনি কি করবেন। তো আপনি আসলে আমার জানা মতে 4টা আপনি জব পেয়েছেন। বাংলাদেশ ব্যাংকে কি আপনি জয়েন করেছিলেন বা এরকম কিছু নাকি রেজাল্ট হয়েছে? পেলাম 6 মাস, 6 মাস 1 সপ্তাহ, 6 মাস 6-7 দিনের মতো ছিলাম হেড অফিসে, ও মতিঝিলে। আচ্ছা, আচ্ছা। ওয়াও গ্রেট! তাহলে আপনার দেখা যাচ্ছে যে 4টা চাকরির একটা মানে হচ্ছে, এক্সপেরিয়েন্স হচ্ছে। হ্যাঁ, আসলে ব্যাপারটা ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, আমরা জানলাম আপনার অনুভূতিটা জানলাম এবং আমি নিজেও ইন্সপায়ার্ড এবং যারা শুনছে তারাও অনেক অনুপ্রাণিত হবে। যে আসলে মানুষের স্বপ্নটা যেখানে লুকিয়ে থাকে এবং সেটা যখন সে পেয়ে যায় তখন আসলে উচ্ছ্বাসটা একটু ব্যতিক্রম বা বেশি হয়। তো শুরুতে আমার একটা প্রশ্নটা হচ্ছে যে আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ২টাই। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তো আপনি এখনই সুপারিশপ্রাপ্ত। আহ, কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে আপনি অলরেডি কর্মরত আছেন। একটা মানুষের ২ প্রকারের ম্যাজিস্ট্রেটের স্বাদ আসলে খুব কমই দেখেছি। তবে আমার একটা রুমমেট আছে, নাম সালমান, আপনি চিনবেন হয়তো। আরে আমার গুরু, আমার গুরু। আমার রুমমেট সালমান। তো আমি সে কিন্তু যখন হ্যাঁ, পড়াশোনা করতাম, হ্যাঁ, আমি কিন্তু ওই যে আমার ডিপার্টমেন্টটা কিন্তু সেই একমাত্র ছিল, মানে আমার পরিচয়দের মধ্যে যে জুডিশিয়ারি এবং অ্যাডমিন ক্যাডার 2টা দিয়ে গেছে। তো আমি কিন্তু এক্সাক্টলি সে আমার রুমমেট ছিল, দীর্ঘদিন রুমমেট ছিল। আমরা একসাথে মহসিন হলে যাক, ভালো লাগলো। কিন্তু ভাইয়ের থেকে, ভাই আমাকে পরামর্শ দিত কিভাবে কি করতে হবে। ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ আসলে। আপনার ভাই এক্সক্লুসিভ একটা ছেলে, আসলে এক্সক্লুসিভ। এইসব বন্ধুদের সাথে সে আমার বন্ধু। মানে ওদের সাথে না মিশলে মনে হয় না, মনে হইতো যে আমার জীবনটা বৃথা।
ঠিক আছে, সে এখন মনে হয় ইয়ার ছিলেন সিরাজগঞ্জের কোন একটা উপজেলার ছিলেন। শাহজাদপুরে আছে সিরাজগঞ্জে। হ্যাঁ, শাহজাদপুরে আছে। হ্যাঁ, মাঝে মধ্যে না, আমি আসলে ১ মাস ধরে তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। মাঝে মধ্যে কথা হয়। তো হুম, হুম। তাকে আমি দেখেছি এবং আপনাকে দেখলাম যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ টারই স্বাদ পাচ্ছে। তো যাই হোক, এই জন্য আপনাকে বিদ্যাচাষীর পক্ষ থেকে আ আ অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি। তা আমার কাছে একটু আ ব্যাপারটাও ইন্টারেস্টিং লেগেছে। আপনাকে আজকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, যারা জুডিশিয়ারিতে যেতে চায়, এরকম মনে করেন যে ঢাকা, তারপর চট্টগ্রাম, রাজশাহী বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এখন জুডিশিয়ারিতে যাচ্ছে। তা এখন যারা একেবারে নতুন আছে, তাদের জুডিশিয়ারি প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? যারা আচ্ছা, ধরেন নতুন আছে বলতে আপনি সামনে কি যেমন বোঝাচ্ছেন? ধরেন ১৭তম সার্কুলার হয়েছে, কয়েকদিন আগেই সার্কুলার হয়েছে। এই ১৭তম প্রার্থী যারা আছে তাদের জন্য আপনার কি পরামর্শ? আপনি তো আ ১৫তম নাকি ১৬? আমি 14। ১৪ ব্যাচ। আচ্ছা, ১৪ ব্যাচ। হ্যাঁ, ১৭তম সার্কুলার হয়েছে। এই ১৭তম সার্কুলারে যারা আবেদন করবে তাদের প্রস্তুতি সম্পর্কে একটু বলবেন। তাদের শুধু যদি জুডিশিয়ারি কেন্দ্রিক প্রস্তুতি হয়, তাহলে হুম, আমার বলতে হবে যে মানে পড়াশোনাটা একটু টেকনিক্যাল করে ফেলতে হবে আপনার। আপনার শুরুতে পড়াশোনা কত কমানো যায়, মানে বাড়ানোর চেয়ে কত কমানো যায়। আর জুডিশিয়ারি যেহেতু আইন, আইন তো আমরা অনার্সে পড়ে এসেছি সবাই। আর যদি মাস্টার্স করা থাকে মাস্টার্সেও কিছু পড়া আছে। তো এক্ষেত্রে হয় কি, এটা হয়তো অনেকের অনার্স লাইফ হয়তো করে না যে জুডিশিয়ারি সিলেবাসে এমন অনেক আইন আছে যেগুলো কিন্তু আমরা অনার্স ফার্স্ট ইয়ার থেকেই পড়ি। তো ওই বিষয়গুলো যদি আমার অনার্সে একটু ভালোভাবে পড়া থাকে, এই প্রস্তুতির সময় কিন্তু কষ্ট অনেক কমে যায়। আরেকটা বিষয় হচ্ছে আপনার ১৬টা জুডিশিয়ারি কিন্তু শেষ। হ্যাঁ? তো ১ম থেকে ১৬টা জুডিশিয়ারির প্রশ্নপত্র আমি যদি একটু ঘাটাঘাটি করি রিটেন প্রশ্নটা, তাহলে হয়তো দেখা যায় যে আসলে ল কিন্তু আর মানে প্রতি বছর কিন্তু নতুন হচ্ছে না। সেই আমরা পেনাল কোড 1860 1860 সালের। এরপরে সিআরপিসি 1898 সালের, সিপিসি ১৯০৮ সালের। হুম, হুম। নতুন বিধান প্রতিনিয়ত সংযোজন হচ্ছে না। মানে মোটামুটি নিশ্চল, হ্যাঁ? একই জিনিসপাতি। তো প্রশ্নপত্র ঘাটাঘাটি দেখা যায় যে মোটামুটি কিছু কমন টপিক ঘুরেই ফিরে আসতেছে জুডিশিয়ারিতে। হুম? এক্সাক্টলি। জুডিশিয়ারিতে এই ক্ষেত্রে আমি যদি প্রশ্নপত্র এনালাইসিস করি দেখা যাবে কমন টপিক আছে, এই টপিক গুলো যদি ভালো করে পড়ি এই কিন্তু অনেক এগিয়ে থাকা যায় এবং পড়াও কমে যায়। মানে পুরো আইনটা পড়ার চেয়ে আমি যদি বুঝতে পারি যে কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসার টেন্ডেন্সি বেশি, এই পড়াশোনা কমে একটু রিল্যাক্স থাকা যাবে, প্রেশার একটু কম হবে। তো এটা মনে করি এইটা একটা ভালো দিক হইতে পারে, প্রশ্নপত্র এনালাইসিস করা ভালোভাবে। প্রশ্নপত্র এনালাইসিস করতে হয়তো কষ্ট, কিন্তু এরপরে কিন্তু কষ্টটা কমে যাবে। আর প্রিলিমিনারি একটু ডিটেইলস পড়া। প্রিলিমিনারি মানে এমসিকিউ টাইপ না পড়ে আইনগুলো যদি একটু ডিটেইলস পড়া যায়। কারণ আমি যদি জানি মে মাসে প্রিলি হবে। সো মার্চ, এপ্রিল, মে এখন ২.৫ মাস সময় আছে। এনাফ আসলে। যে কয়টা আইন আছে জুডিশিয়ারিতে, আর যেহেতু অনার্সে আমরা সবাই আইন পড়ে এসেছি, একটু ভালোভাবে পড়লে প্রিলি উতরে যাওয়া সম্ভব। আর রিটেনের জন্য যে ১-১.৫ মাস সময় দেবে এটা যদি কোশ্চেন এনালাইসিস করে রিটেনটা একটু ভালো করে পড়া যায়, আশা করি হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে এটা তো ল। আর বিসিএস এর যেই সিলেবাসটা আছে জুডিশিয়ারিতে আপনার ধরেন সায়েন্স উম, আর আছে আপনার বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলা ইংরেজি। তো এগুলো হচ্ছে একদম মানে বেসিক। যেমন ম্যাথটা হচ্ছে একদমই বেসিক ম্যাথ আসে আমাদের প্রিলিতে, তো একদমই ইজি, রিটেনেও বেশি ইজি, খুব বেশি কঠিন ম্যাথ না। তো এটার জন্য আমার মনে হয় যে 9-10 পাটিগণিত, বীজগণিত এনাফ। অথবা চাইলে বিসিএস এর একটা ম্যাথ বইও ফলো করা যেতে পারে রিটেনের। এটা ফলো করলে দেখা যায় ওই ম্যাথগুলো একটু একটু অ্যাডভান্স লেভেলের হলেও বিসিএস এর মানে জুডিশিয়ারি ম্যাথ নিয়ে আর ভীতি থাকবে না, ওটা যদি সলভ করা যায়। আর এটা সিলেবাস তো আছেই, সিলেবাস দেখে প্রশ্নপত্র অ্যানালাইসিস করে ঠিক করা উচিত কোন চ্যাপ্টারের ম্যাথগুলো করব, কোন চ্যাপ্টারগুলো করব না। বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এটার জন্য জাস্ট নিউজ পেপার পড়াটাই এনাফ, জুডিশিয়ারির প্রিলি রিটেনে যাই আসে। ইংলিশটা মেইনলি মানে ভোকাবুলারি টাইপ, যে ভোকাবুলারি একটু বিসিএস এর মতোই, ভোকাবুলারি যার যত ভালো সে তত ভালো করতে পারবে। আর রিটেন পার্টটা জাস্ট ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর নির্ভর করে আর আমি কতটুকু তথ্য কালেক্ট করতে পারলাম। এটা ওই যে নিউজ পেপার পড়তেছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য, এটা ওই আপনার বাংলা ইংরেজি যে রচনামূলক পার্টটা আছে এতে কাজে দেবে।
আর বাংলা একই, অনেকটা বলা যায় সিলেবাস দেখে গ্রামার গুলো একটু পড়ে যাওয়া, 40 নম্বরে গ্রামার থাকে। আর গ্রামার মোটামুটি ঘুরিয়ে ফিরে একই জিনিস আছে। এই বিষয়টা আমি মানে সবচেয়ে গুরুত্ব দিতে বলবো আমি রিটেনে ভালো করতে হলে প্রশ্নপত্র অ্যানালাইসিসকে। আর প্রিলিমিনারির জন্য যে বিসিএস এর পাঠটুকু, এটার জন্য আমার মনে হয় বিসিএস এর একটা করে ছোট ছোট বই পড়লে জাস্ট সিলেবাসে যতটুকু আছে এটা পড়তে পারলে হয়ে যাওয়ার কথা। এত প্রেশার নেওয়ার কিছু নাই। এগুলো আসলে মানে যে 60 আছে আপনার লয়ে, ওখানে যদি 40 পাওয়া যায়, আর এখানে আপনার ধরেন 50-এ জুডিশিয়ারি প্রিলি পাস হয়ে যায়, তো লয়ে যদি আমি 60-তে 40 পাই, এই পার্টটুকু করা দরকার। সবাই 10-15 পায়। প্রিলিমিনারিতে 100 নম্বরের হয়, তাই তো? সেখানে কত নাম্বার পেলে মানে মোটামুটি টিকা সম্ভব? 50 পেলে সবাই টিকে। এটা মানে লাস্ট আমি যত 50 জুডিশিয়ারি তো দেখেছি, পাস নাম্বার। না 50 পেলেই আপনার প্রিলিমিনারি টিকে যায় আর কি। মানে আমি 100-এর মধ্যে 50। 50-এর উপরে দেখি নাই। না, আমি পুরোটা তো শেষ হয়েছে, রিসার্চ দেখেছি 50-এর নিচে নামতে পারে, কিন্তু 50-এর উপরে কাট মার্কস কখনো দেখি নাই আমি জুডিশিয়ারিতে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ভেরি গুড। আর আমি এখন জানতে চাইবো আপনার কাছে যে একদম জুডিশিয়ারির জন্য সার্কুলার থেকে শুরু করে একদম চূড়ান্ত সুপারিশ পাওয়ার জন্য কত মাস সময় লাগে? আর যারা নতুন আছে তাদের জন্য এটা। চূড়ান্ত সুপারিশ পেতে পরীক্ষাটা হয়তো একটু লেটে হয়, কিন্তু 1 বছর সর্বোচ্চ, এর বেশি লাগে না। এর মধ্যে আবার সুপারিশ পাওয়ার পরে মনে হয় একটু ভেরিফিকেশনে মনে হয় একটু সময় লাগে মনে হয়। এখানে 10 মাস 11 মাস এভারেজ হ্যাঁ, সময় প্রায় লাগে। হ্যাঁ, চূড়ান্ত সুপারিশ মোটামুটি ১ বছর, আর ভেরিফিকেশন, স্বাস্থ্য পরীক্ষা এগুলো মিলে আর ১ বছর। মোটামুটি ২ বছরের মধ্যেই হয়ে যায়। জয়েন, যেটা বিসিএস এ সম্ভব না, মোটামুটি 4 বছর লাগে সার্কুলার থেকে জয়েন করার পর। এটাই জুডিশিয়ারি একটা পজিটিভ দিক, একটু ফাস্ট। হ্যাঁ, ফার্স্ট এটা। আরেকটা জিনিস, প্রতি বছর একটা জিনিস দেখি আমার খুব ভালো লাগে এবং এটা নিয়ে আমি অনেক সময় পোস্ট দিই, যে জুডিশিয়ারিতে সাধারণত ১০০ জনকে নেয়। তো সেজন্য দেখা গেল রাইট। শেষের দিকে দেখা গেল এরকম যে আ ৯৯, ১০০তম, ১০১, ১০২, ১০৩ এরকম দেখা যাচ্ছে ৫ জন একই নাম্বার পেল। তখন দেখা যাচ্ছে এটা ১০০ থেকে ১০৩ হয়ে যায়। এটা আপনার ব্যাপারটা লাস্ট লাস্ট ৩টা বিজেএস, 14, 15 আর 16, এর আগে কিন্তু হ্যাঁ, এরকম হ্যাঁ, হ্যাঁ, আমার খুব এটা ভালো লাগছে যে আসলে যে একটু কথাটা কেটে, কেটে আসতেছে আপনার একটু। আচ্ছা, মানে আমি বললাম যে লাস্ট ৩টা বিজেএস এ কেবল এরকম হয়েছে আরকি। আমি এর এর আগে কোন বিজেএস আমরা এত দেখি নাই। ফ্র্যাকশন হওয়ার কারণটা কি আসলে, আপনার কি মনে হয়? মানে এত বলতে ব্যবধান? পারি। দেখেন, এটা তো একটা কাকতাল যে হয়তো শেষের দিকে সবার নাম্বার ১ হয়ে গেল। হ্যাঁ, এই হ্যাঁ, কারণে হ্যাঁ। ব্যাপারটা তাহলে এতই প্রতিযোগিতা হয় যে আসলে আ এক মানে একটা নাম্বার দেখা ৩-৪ জন হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, ব্যাপারটা খুবই এটা ইন্টারেস্টিং লাগে। সুন্দর একটা ন্যায় বিচারের, একটা জাস্টিস টাইপের হ্যাঁ, জিনিস। এখানে এক্সাক্টলি। আবার হ্যাঁ, এটা এটা আসলে ভাগ্যটাও কিন্তু অনেকটাই, যারা আসলে ১০৩ যারা হয়, ১০১, ২, ৩ যারা হয় তাদের ভাগ্যটাও কিন্তু এখানে অনেকটা সহায়ক হয় আমি মনে করি আরকি। অবশ্যই, অবশ্যই। আমি তো পার্সোনালি অনেককে চিনি যারা একদম শেষ ব্যক্তি একটা হ্যাঁ। আমার কিন্তু ভালো লাগে। আমার মনে হয় সেই সবচেয়ে সৌভাগ্যবান। যে ফার্স্ট সে সৌভাগ্যবান না। না, না, যে না, না, না। সেই পেজে লাস্ট দিন সেই তো সৌভাগ্যবান। ঠিক সবচেয়ে সৌভাগ্যবান। হ্যাঁ, এই আমারও ভাল লাগছে পার্সোনালি। আচ্ছা। তো আপনি তো জুডিশিয়ারিতে কতদিন ধরে কর্মরত আছেন এখানে? এই যে আজ আমার ১ বছর শেষ হলো জুডিশিয়ারিতে। ও আচ্ছা, আচ্ছা। তার মানে আপনি ২য় বছরে পদার্পণ করলেন। মানে ১ বছর মোটামুটি হয়ে গেল। তো আপনার এ কাজের অভিজ্ঞতাটা একটু কি শেয়ার করা যাবে? যারা আসলে যেতে চায় তাদের, যেগুলো আসলে কনফিডেন্সিয়াল সেগুলো তো সম্ভব না। যেগুলো আসলে বলা যায় পাবলিকলি সেগুলো একটু শেয়ার করবেন, মানে একটু যাতে যারা নতুন কাজ আছে যদি বলি, আমি তো চাকরি বেশ কয়েকটা করে ফেলেছি। হুম, আর্থিক প্রতিষ্ঠান তো করলাম। জুডিশিয়ারি ১ বছর। তো অন্যান্য চাকরিতে যেমন দেখেছি আমার উপরে ছড়ি ঘোরানোর লোক আছে। এই এই ফাইলে আমি একটা নোট দিলাম, এই তোমার এটা হয় নাই, কেটে দিলাম, আবার ঠিক করে আনো। না আবার হয় নাই, আবার ঠিক করে আনো। এরকম করতে, করতে স্বাধীনতা নাই। আমার নিজের মতো করে যে কিছু একটা করব, এটা কিন্তু জুডিশিয়ারিতে অবারিত। আমি আমার মতো করে
মামলা পরিচালনা করতেছি আইনের মধ্যে থেকেই, কিন্তু আমি কিন্তু একটা অবারিত, আমাকে কিন্তু কেউ বলে দিচ্ছে না তুমি এইটা এভাবে করো, তোমাকে এই অর্ডারটা এইভাবে দিতে হবে, এই মামলার জাজমেন্ট তোমাকে এইভাবে দিতে হবে না। আমি 100% স্বাধীন কোনো মামলার, যে কোনো মামলার ক্ষেত্রে কোনো মানে আমি বলবো না, আমি তো 1 বছর চাকরি করেছি, আমি কখনো কোনো হস্তক্ষেপের মুখোমুখি হইনি। তো এই যে স্বাধীনতাটা, এটা কিন্তু আমি চাকরি অন্যান্য জায়গায় করেছি দেখে আমি বুঝতে পারতেছি যে ইয়েস, আমি আসলে স্বাধীন বিচার বিভাগের একজন সদস্য। হ্যাঁ, তো এই ইন্ডিপেন্ডেন্সটা আমি খুব এনজয় করছি এই জুডিশিয়ারিতে এসে। আর একটা বিষয় হচ্ছে সম্মান। হ্যাঁ, আমি যেখানে গিয়েছি মানে বিচারক পরিচয়ে মানুষ অনেক একটা সম্মান দেয়, সমীহ করে, হ্যাঁ, ভালোবাসে অনেকে বিনা কারণ। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, মাঝখানে একটু কেটে গিয়েছিল। হ্যাঁ। আচ্ছা, তো সব মিলিয়ে আমার মনে হয় সম্মান প্লাস স্বাধীনতা, মানে কেউ যদি এনজয় করে এই বিষয়গুলো, যদি সে তার ফার্স্ট চয়েস হওয়া উচিত, আসা উচিত, ভালো আচ্ছা, লাগবে। ভেরি ভালো। হ্যাঁ, যাদের স্বপ্ন জুডিশিয়ারিতে তারা আসলে দেখা যাচ্ছে সেটা আরো বেশি ভালো লাগবে। তো আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে জুডিশিয়ারি যে পে স্কেলটা এটা সাধারণত নরমাল পে স্কেলের মতো না। এটা হুম, হুম, হুম। আমি আসলে একটু জানতে চাচ্ছি আপনার কাছে, আমি নিজে জানতে চাচ্ছি মানে পে স্কেলটা আচ্ছা, আসলে এটা নরমালি সবাই বলে যে জুডিশিয়ারি ষষ্ঠ ষষ্ঠ গ্রেডের। গ্রেডের, এর হুম, সাথে হুম, জাতীয় বেতন স্কেল 2015 এর ষষ্ঠ গ্রেড অনেকে গুলাই ফেলে। তো বিষয়টা আসলে হুম, এরকম না, হুম, জুডিশিয়ারি আলাদা। আমাদের যে 2007 আলাদা সালে যখন যেহেতু তাদের একটা আলাদা সার্ভিস, বিজিএস বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস, এটা 2007 আলাদা। সালে যখন বিচার হুম, বিভাগ হুম, নির্বাহী বিভাগ থেকে হয়, ওই যে মাজদার হোসেন মামলার যে রায়টা, ওই রায়ে বলা হুম, ছিল হুম, যে শুধু সার্ভিস আলাদা করলেই হবে না, তাদের জন্য আলাদা পে কমিশনও গঠন করতে হবে। তো ওই পে কমিশনের এক্সাক্ট। সুপারিশে জুডিশিয়াল অফিসারদের জন্য একটা আলাদা বেতন স্কেল নির্ধারণ করা হয়। তো এক্ষেত্রে জুডিশিয়ারিতে মূলত স্কেল হচ্ছে 6টা, গ্রেড হচ্ছে 6টা। একটা আমাদের জুডিশিয়াল যে আলাদা স্কেল, এখানে গ্রেড হচ্ছে 6টা। তো সবার নিচে হচ্ছে ষষ্ঠ গ্রেড, যেটা এন্ট্রি পদে আমরা যারা ঢুকি অ্যাসিস্ট্যান্ট জাজরা বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারা আমরা 6 গ্রেড। আপনার নরমাল যে জাতীয় বেতন স্কেল 2015 এর ষষ্ঠ গ্রেডে আপনার বেসিক হচ্ছে 35, 35,000। হ্যাঁ, 35,000 টাকা। আর জুডিশিয়ারিতে আমাদের যে গ্রেড 6, এটা বেসিক হচ্ছে 31,000। হ্যাঁ, এটা কিন্তু আলাদা গ্রেড, হ্যাঁ, কারণ এটা হ্যাঁ। হচ্ছে আমাদের জুডিশিয়াল গ্রেড 6, এটা অন্যান্য চাকরির গ্রেড 6 এর মতো না। তো আমাদের হুম, হুম, 31,000। হুম, এরপরে আপনি যখন ফার্স্ট প্রমোশন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, তখন আপনি 4th গ্রেডে যাবেন। 44,000। হুম, চতুর্থ, এরপরে জয়েন্ট 3rd গ্রেড, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ 2nd গ্রেড। এরপরে যখন ডিস্ট্রিক্ট জাজ, তখন সে ফার্স্ট গ্রেড, হ্যাঁ, 76, 73,000 হুম, পায়। আর যখন সিনিয়র জেলা দায়রা জজ হয়, তখন সে 78,000 ফিক্সড যে বেতন স্কেল ওইটা পায়। তো আপনার সিনিয়র জেলা দায়রা জজ হয় একজন অফিসার যখন জেলা জজ হিসেবে তার 5 বছর অতিবাহিত হয়, তখন সে সিনিয়র জেলা দায়রা জজ হয়, এবং তখন তার বেতন স্কেল ফিক্সড 78,000, একদম ন্যাশনাল পে স্কেলের যে গ্রেড 1, জাস্ট লাইক দ্যাট। শুধু নিচের স্কেল গুলা মানে একই রকম না জাতীয় বেতন স্কেলের সাথে, এগুলো একটু ভিন্ন, কম বেশি ধন্যবাদ, আছে। ধন্যবাদ। তো দেখা যাচ্ছে আমার অনেক পরিচিত বড় ভাই আছে যারা আসলে বিভিন্ন জায়গায় জয়েন করার পর দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে দেখা যাচ্ছে অনেকেই কাজের সুযোগ পেয়েছে। হ্যাঁ, ওইখানে দেখা যাচ্ছে এপিলেট ডিভিশনে একজন আছে, আপনি চিনবেন হয়তো, ফরিদ ভাইকে হয়তো বা চিনবেন। ফরিদুদ্দিন, ওনাকে, হ্যাঁ, ফরিদ ভাই আমাদের মহসিন হলের গর্বিত হ্যাঁ ফরিদ তিনি ভাই। ওনার ব্যাচে তো ফার্স্ট। হ্যাঁ, হ্যাঁ, উনি ১০ম নাকি ১১তে ফার্স্ট হয়েছিল আমি। হুম, দশম জুডিশিয়ারি মেম্বার। হ্যাঁ, হ্যাঁ। তো আসলে কাজের পরিধিটা আসলে একটু মানে একটু আমাকে বলবেন, সবাই যাতে জানতে পারে। আমাদের জুডিশিয়াল সার্ভিসে আপনি যদি মাঠ মাঠ পর্যায়ে থাকেন, তাহলে আপনাকে জাস্ট রেগুলার যে বিচার কাজ, যেমন কোর্ট কোর্ট করা, জাজমেন্ট লেখা, রায় লেখা, এই নরমাল, এটা হচ্ছে একদম বেসিক কাজ জুডিশিয়াল হুম, অফিসারদের। হুম, হুম, এরপর হুম, এখানে আমাদের যেমন ল মিনিস্ট্রি, আইন মন্ত্রণালয়টা মূলত আমাদের জুডিশিয়াল অফিসারদেরই প্রদান হয়, তো ওটা প্রশাসনিক কাজ। তো কেউ যদি ল মিনিস্ট্রিতে যায়, তখন সে আর বিচারিক কাজ করে না, তখন সে প্রশাসনিক কাজ করে, অন্যান্য মিনিস্ট্রি যেভাবে কাজ করে, জাস্ট লাইক দ্যাট। এরপরে আমাদের যেমন আমাদের ট্রেনিং ইনস্টিটিউট আছে,
ওখানে কেউ প্রেশনে যেতে পারে, ওখানে কোনো বিচারিক কাজ নেই, ওটা অনেকটা প্রশাসনিক কাজ। এরপর সুপ্রিম কোর্টে কিছু প্রশাসনিক পদ আছে, এগুলো আসতে পারে আবার আমাদের যে বিচারপতি স্যারদের, মানে বিচারপতি স্যারদের রিসার্চ অফিসার হিসেবে আসার সুযোগ আছে। এর বাইরে আপনার দুদক, পিএসসি বা অন্যান্য যে সরকারি বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো তো আইন কর্মকর্তা হিসেবে বা অন্যান্য কোনো প্রশাসনিক পদে বিচারকদের পদায়ন এই সুযোগগুলো আছে। আর পদ তো বাড়ছেই প্রতিনিয়ত। আবার অনেক সময় বিভিন্ন ট্রাইব্যুনাল হয়, বিদ্যুৎ আদালত বা অন্যান্য অনেক ট্রাইব্যুনাল থাকতে পারে। তো বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট হিসেবেও আপনার জুডিশিয়াল অফিসাররা যায়। এরকম একটু মানে বৈচিত্র্য আছে এখন, আর সামনে আরো হবে। আই হোপ, আই গেস। নরমালি আপনার সিংহভাগ অফিসাররাই মূলত বিচারিক কাজে, অন্যান্য জায়গায় খুব বেশি না, বাট ভালো সংখ্যা অনুপাতে। আচ্ছা, আপনাদের এই জুডিশিয়ারি থেকে উচ্চশিক্ষা গ্রহণ এর সুবিধাগুলো কেমন, আর বাইরে যাওয়ার সুবিধাগুলো কেমন আছে? আপনার যেমন প্রাইম মিনিস্টার স্কলারশিপ, যেটা ইউকেতে ফেলোশিপ। যাচ্ছে, প্রাইম মিনিস্টার ফেলোশিপ যেটা পাই ইউকে যাচ্ছে অনেক। হুম। আবার সেভেন, এরপর আপনার জাপানে যে জেডিএস, এই জেডিএস। এই স্কলারশিপ গুলো আপনার জুডিশিয়াল অফিসারদের জন্য কিছু সংরক্ষিত আসে। তো কেউ যদি জেডিএস থেকে আমাদের শিক্ষা ক্যাডার থেকে প্রচুর যায়, প্রতি বছর 10-15 জন যায়। বাংলাদেশ ব্যাংকে থাকতে দেখেছি, ওখানে স্যাররাও জেডিএস অনেক যায়। হ্যাঁ, জেডিএস, হ্যাঁ, অনেকেই যায়, মানে কেউ এরকম অনেকে, অস্ট্রেলিয়া। আমাদের অনেকের ড্রিম আছে জেডিএস নিয়ে। যাই হোক, তারপর তো এই বিষয়গুলো যেহেতু আমার যেহেতু একটা সুযোগ আছে, রিজার্ভ কিছু সিট আছে, তা মনে হয় কেউ একটু কেউ যদি সিরিয়াস হয়, খুব কঠিন কিছু না। না, আইএলটিএস করে একটু করলে মোটামুটি চোখ কান খোলা রাখলেই মোটামুটি হ্যাঁ হয়ে যাওয়ার হ্যাঁ, কথা। কেউ যদি মানে সত্যি প্যাশনেট হয় উচ্চশিক্ষা নিতে বিদেশে, ভেরি হ্যাঁ, হ্যাঁ, ইজি, হ্যাঁ, ভেরি ভেরি ইজি। ইজি, রাইট। আচ্ছা, আপনাদের ফাউন্ডেশন ট্রেনিংটা কোথায়, মানে কয় মাসের জন্য হয় এটা? আমাদের ফাউন্ডেশন ট্রেনিং মেইনলি 4 মাসের জন্য হয়। জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট, জেটিআই। এটা হচ্ছে 15 কলেজ রোড, আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে সুফিয়া কামাল হলটা, হুম, হুম। এর এর এই যে হাইকোর্ট থেকে সুফিয়া কামাল হলের দিকে গেলেই ঠিক আগে, সুফিয়া কামাল হলের ঠিক আগেই হচ্ছে জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট। এখানে আপনার বিএসসির কার্যালয়, জুডিশিয়াল সার্ভিস কমিশন। আবার এখানেই হুম, আপনার আমাদের ফাউন্ডেশন ট্রেনিং হয়, ওরিয়েন্টেশন ট্রেনিং গুলো হয়। তো ফাউন্ডেশন ট্রেনিংটা মূলত 4 মাসের একটা কোর্স। হুম, 4 হুম। মাসে ফিল্ড ট্রিপ, পরীক্ষা, ক্লাস মিলিয়ে হ্যাঁ, আমাদের এটা। শিক্ষা ক্যাডার একই, মানে 4 মাসের, কিন্তু অন্যান্য ক্যাডারের দেখা যাচ্ছে 6 মাসের ফাউন্ডেশন কোর্স থাকে। কিন্তু হুম। আর আমাদের অন্যান্য ট্রেনিং এর মধ্যে যেমন আছে, আমি বলি যেমন জয়েন করার পরে একটা ওরিয়েন্টেশন ট্রেনিং হয় 7 দিনের। এটা জাতীয় ট্রেনিং তো আছে, অনেক ট্রেনিং আছে, হ্যাঁ, কিন্তু ফাউন্ডেশন ট্রেনিংটা হচ্ছে মূলত। হ্যাঁ, বিদেশে ট্রেনিং, ইন্ডিয়ায় তো ট্রেনিং হয়, অস্ট্রেলিয়াতে সুযোগ আছে। এরপর আপনার একটা বিএমএ ট্রেনিং হয় অবশ্য জুডিশিয়ারি অফিসারদের, যে হুম, হুম। মিলিটারি, এর সাথে বিসিএস এর কিছু ক্যাডারেরও হয় একসাথে। এখন একটা চলছে যেমন 81তম BME training। 81তম, হ্যাঁ, হ্যাঁ। এরকম আছে, নানা ফ্যাসিলিটিস আছে ট্রেনিং এর। আচ্ছা, ঠিক আছে। তো আমি এখন চলে আসবো আবার শুরুর দিকে, সেটা হচ্ছে জুডিশিয়ারি সার্ভিস তো আসলে শুধুমাত্র যারা লতে পড়াশোনা করেছে তাদের জন্য। সেখানে প্রতিযোগিতাটা কেমন? আপনার একটু সংক্ষেপে চিত্রটা তুলে প্রতি- ধরবেন। প্রতিযোগিতা মানে জুডিশিয়ারিতে আপনার যেমন প্রিলিমিনারি পরীক্ষা দেয় হয়তো 10-12 হাজার স্টুডেন্ট। এটা মূলত আমি বলি বাংলাদেশের অন্যান্য চাকরির পরীক্ষার প্রেক্ষাপটের সাথে যদি তুলনা করি, এটা একটা মানে ছোট, গণ্ডিটা ছোট। বাট হুম, হুম। যেহেতু কোনো ক্রেজ নাই এটাতে। বিসিএস এর মতো কোনো ক্রেজ নাই। যেহেতু আপনার ল পড়ছে, ধরেন ঢাকা ইউনিভার্সিটি ল কারা পড়ে, যারা ইউনিটি একদম সামনের দিকে ওরা ল পড়ে। আবার রাজশাহী ইউনিভার্সিটিতে যারা ওই ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সামনের দিকে ওরা ল পড়ে। চিড়িয়া ইউনিভার্সিটি সেম। তো এরকম করতে গিয়ে দেখা যায় যে ওই যে 10-12 হাজার ছাত্ররা পরীক্ষাটা দেয় জুডিশিয়ারি, ওরা কিন্তু সবাই আবার, তার মানে ভালোদের মধ্যে কম্পিটিশন হচ্ছে আলটিমেট। তো ভালোদের মধ্যেও দেখা যায় হয়তো ভালো পড়াশোনা করে 2,000, এখানে হয়তো হয়তো আপনার 600, তো 600-এর মধ্যে সবাই যোগ্য বলা যায় যারা ঠিক, আর 600 থেকে 100 না, নেয়। এখানে তো পোস্ট তো সীমিত, দেখা যাচ্ছে 100 জন মাত্র পোস্ট নেই। সেটা 10,000 20,000 তো আসলে অনেক বেশি আমি মনে করি। আর রিটেনে দেখা যাচ্ছে। প্রিলিমিনারি পরীক্ষা দেয়, আপনার রিটেন দেয় ধরেন 1,000, 1200 এরকম। হ্যাঁ, আর হ্যাঁ, রিটেন হ্যাঁ। পাস করে হয়তো 500-600। তো আলটিমেটলি যে বললাম যে অল্প কিছু ছেলের মধ্যে কম্পিটিশন, বাট
এরা সবাই থাকায় মানে পার্থক্যটা কম। ভাগ্য ভালো, একটু ভাগ্যের সহায়তা দরকার হইতে পারে। দরকার, অবশ্যই দরকার জুডিশিয়ারিতে। হুম। একটু পরিশ্রম আর ভাগ্য যদি থাকে সাথে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এখন এখন চলে আসবো আপনার জুডিশিয়ারির যে ভাইবাটা আছে, এটা একটু সংক্ষিপ্ত ভাবে আমাদেরকে একটু শেয়ার করবেন। আপনি তো অনেকগুলো ভাইবা দিয়েছেন, তার মধ্যে যেটাতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেটা, যেটাতে চাকরি পেয়েছেন সেটা আপনি একটু শেয়ার করবেন। যারা জুডিশিয়ারিতে ভবিষ্যতে ভাইবা দিবে তাদের জন্য কিছুটা হ্যাঁ, কাজে লাগতে জুডিশিয়ারি পারে। আমি তো বললাম আমি জুডিশিয়ারি দিয়েছি। প্রথমবারে ভাইবা দিয়েছি, ভাইবা হয় নাই। দ্বিতীয়বারে ভাইবা দিয়েছি। তো ভাইবার জন্য যে ট্যাকটিক্সটা, কারণ ল তো আসলে এত ডিটেলস, আপনাকে নানা খুঁটিনাটি প্রশ্ন করে ভাইবা। তা আমি প্রথমবার ভাইবায় আসলে আমার এই ভীতিটাই ছিল যে আমি এত খুঁটিনাটি জানি না লয়ের, আমি কি করব। তো এটা করতে গিয়ে আমি মানে তাল হারিয়ে ফেলছি প্রথমবার। কিন্তু সেকেন্ড বারে আমার মনে হয়েছে যে না, আমি যদি কোনো কিছু না পারি আমি জাস্ট স্যারদের বলবো স্যার সরি আমার জানা নেই। তো ভাইবার ক্ষেত্রে এটাই হওয়া উচিত, কারণ ল অনেক অনেক ডিটেলস আর অনেকগুলো ল, আমি যে সব পারবো এমনটাও স্যার এক্সপেক্ট করে না। আর জুডিশিয়ারি ভাইবা নিয়ে অনেকের মধ্যে একটা ভীতি থাকে যে জুডিশিয়ারি ভাইবে ফেল করাই দিতে পারে। এ ধরনের ভীতি না থাকাই ভালো, বা আমাকে খুব কঠিন প্রশ্ন করবে, অপমান করবে, এই বিষয়ে এই ধরনের নেগেটিভ মানে মাইন্ডসেট না থাকা ভালো। আমাকে অনেকে এরকম মানে আমি যখন প্রথমবার ভাইবা দিচ্ছি আমাকে অনেকে এরকম মানে নেগেটিভলি আমাকে বলতো যে তো ভাইবা এই করে সেই করে। তা আমার আমার মনে হয় এই বিষয়টা মানে একদমই বলা উচিত না জুনিয়রদের যারা ভাইবা দেবে। আমি মনে করি এই বিষয়টা পুরোটা পজিটিভ, কারণ ভাইবা বোর্ড আপনাকে মানে বিব্রত করার জন্য বসে নাই, অপমান করার জন্য বসে নাই। তারা জাস্ট দে জাস্ট ওয়ান্ট টু অ্যাপ্রিশিয়েট। আমি ভাইবা বোর্ডে যাবো, তারা আমাকে অ্যাপ্রিশিয়েট করবে। ধরেন ভাইবা বোর্ডে আমি 10টা প্রশ্ন পারলাম, আমার চাকরি নাও হইতে পারে, কিন্তু 10টায় আমি 9টা প্রশ্নে সরি বললাম, একটা প্রশ্ন আমি খুব ইন্টেলিজেন্টলি উত্তর করতে পারলাম, স্যাররা কিন্তু ওটাকে অ্যাপ্রিশিয়েট করবে। ওই একটা জিনিসই আমি ভাইবা পাস করে ফেলতে পারি। তো জুডিশিয়ারি ভাইবা বোর্ডে সতর্ক থাকতে হবে, উল্টাপাল্টা উত্তর না দেওয়াই ভালো। আর কোনো কিছু না পারলে একদম সোজা সরি স্যার সরি আমি স্যার। জানি না, সরি স্যার আমার জানা নাই, বা ডাউন টু ভুলে আর্থ। বা আমি নত জানো হয়ে যাওয়া। এই আর ওখানে খুব পাণ্ডিত্য জাহির করারও কিছু নাই। মানে যতটুকু পারি অতটুকু একটু সুন্দরভাবে বলতে পারলে। আমি তো জুডিশিয়ারি ভাইবা আমি ভাইবা দিয়েছি মনে হয় 9-10 মিনিট। এর মধ্যে সব প্রশ্ন পারছি এমন না, আমি হয়তো 70% প্রশ্ন পারছি। হ্যাঁ, আবার কিছু একদম ইজি প্রশ্ন আমি পারি নাই, এমনও হয়েছে। স্যাররা কিন্তু স্যার হাসছে উল্টো, এই আপনার তো এটা পারার কথা এরকম। হ্যাঁ, তো আলটিমেটলি পজিটিভ থাকাই ভালো। হ্যাঁ, ভয় পাওয়া যাবে না। এই বাকিটা আল্লাহর ইচ্ছা, যা হয় আল্লাহর উপর ছেড়ে দিতে হবে বাকিটা। তবে নিজের হাতে যতটুকু আছে এতটুকু সঠিকভাবে করলে। ভাইভাতে তো জুডিশিয়ারিতে 100 নম্বর মেবি। হ্যাঁ, ভাইবে 100 নম্বর জুডিশিয়ারি। 100 নম্বর। তো এখানে আসলে সুপারিশপ্রাপ্ত হওয়ার জন্য রিটেনটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ, যেহেতু 1000 নাম্বার এখানে থাকে। 1000 নম্বর যেহেতু রিটেনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। অ্যাটলিস্ট যদি 575-80 উঠানো যায় তাহলে কোনো মতে ভাইবে 50 পেলে রিকমেন্ডেশন আই গেস মানে নিশ্চিত। আপনি বলতে চাচ্ছেন যে 560 থেকে 70। 560 থেকে 70 ভেরি গুড মার্কস রিটেন। এর আচ্ছা সাথে আচ্ছা। ভাইবে পাস জাস্ট 50 নাম্বার। হ্যাঁ, ভাইবে পাস মার্ক তো 50, 50 হ্যাঁ, 50। 50। আচ্ছা, আমরা আসলে জুডিশিয়ারির একদম খুঁটিনাটি জেনে নিলাম আসলে। আহ, আজকের সেশনটা খুবই ইফেক্টিভ হবে এটার জন্য, যে জুডিশিয়ারিতে যারা যেতে চাচ্ছে। মূলত আপনি একজন ক্যাডার হিসেবে আজকে আড্ডায় এসেছিলেন, কিন্তু আপনাকে দিয়ে একদম জুডিশিয়ারি বিস্তারিত জেনে নিলাম। এখন আমরা চলে আসবো একটু ছোট্ট করে। আপনি আগে বলেছেন যে আসলে জুডিশিয়ারি এবং হচ্ছে বিসিএস এর প্রস্তুতিটা মোটামুটি 50% বলা যায় প্রস্তুতি একই রকম। যেহেতু এখানে 600 নম্বরের আইন আছে, বা আইন পড়তে হয় 600 নম্বর, বাকিটা কিন্তু মোটামুটি একই রকম। তো এই ক্ষেত্রে আপনার দুইটাই যদি কেউ ধরতে চায়, মানে দেখা যাচ্ছে একটা অপশন থাকলো যে কেউ জুডিশিয়ারিতে দিল, আবার ইয়াতে লতে দিল, ইয়াতে বিসিএস এ দিল, তো এটাকে কিভাবে কম্বিনেশন করবে পড়াটাকে? কম্বিনেশনে সবার আগে আপনার আমি যেটা করেছি, আমি প্রথমে সিলেবাসটা দেখেছি আপনার বিসিএস সিলেবাস, জুডিশিয়ারি সিলেবাস। দুইটা সিলেবাস হুম, আমি মিলিয়ে দেখলাম শুরুতে কি কি বিষয় মিল আছে। তো যে বিষয়গুলো মিল আছে এইগুলো আমি আগে মার্ক করে রাখছি যে এই বিষয়গুলো মিল আছে আপনার রিটেনে হুম, বা প্রিলিতে।
তো এই বিষয়গুলো আমি ভালো করে আগে পড়ছি, এরপরে বিসিএস এর বাকি যে বিষয়গুলো আছে এগুলো পড়লাম। আর মিল থাকার পরে আসলে জুডিশিয়ারি আর খুব বেশি কিছু থাকে না, বিসিএস এর সাথে যেগুলো কমন এরপরে আসলে জুডিশিয়ারি খুব বেশি কিছু থাকে না, যা থাকে তা শুধু বিসিএস এর। তো এটা পড়তে গেলে দেখা যায় জুডিশিয়ারি অনেকটা হয়ে যায়, এরপরে জুডিশিয়ারি বাকি থাকে শুধু লটা। তো আমি যেহেতু অনার্স লতে পড়েছি, লতে তো খুব বেশি দুর্বলতা থাকার কথা না, 4টা বছর আমি ল পড়ছি। আমি ল তো আমার কিছু জানা ছিল, যে এমন না যে আমার ল নতুন করে পড়তে হচ্ছে, এই দিকটা একটু স্বস্তি ছিল। তো এই জন্য আমি একটু বিশেষ মনোযোগ দিতে পারছি। আর যেহেতু আমি অনার্সে মোটামুটি একটা রেজাল্ট ছিল আমার, আর খুব যে আমার দুর্বলতা ছিল লতে, যে বেসিক আমার যে খুব খারাপ এমনও ছিল না। তো এই বিষয়গুলো আমাকে একটু হেল্প করছে। এখন কারো যদি মনে হয় অনার্সে ল আমি খুব ভালোভাবে পড়তে পারি নাই, তাহলে তার উচিত হবে আবার যদি সেই সিলেবাসটা দেখে এই লগুলো একটু ভালোভাবে পড়া। আর যদি কেউ যদি যুগপৎ বিসিএস পড়াশোনা করতে চায়, তাহলে সবার আগে আমাকে কমন জিনিস বের করতে হবে, যে যেটা বললে আমার দুইটাই হবে। এই বিষয়গুলো করলে দেখা যায় পড়াশোনা অনেক কমে যায়, তখন বিসিএস এর বার্ডেনটাও আর অত ভারী মনে হয় না, আবার জুডিশিয়ারি বার্ডেনটা অত ভারী মনে হয় না। তার জন্য একটু সমন্বয় করা সম্ভব আমার মনে হয়, মোটামুটি বছর খানেক পড়াশোনা করতে পারলে। আর যদি আমাদের এখানে দুইজন প্রশ্ন করেছে, একটা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরটা আমরা দেখি যে নির্বাহী জজ আর নির্বাহী প্রশাসক দুইটি চাকরি একসাথে করা যায়। তিনি আসলে মানে প্রশাসন ক্যাডার এবং জুডিশিয়ারি দুইটা কি একসাথে বলেছেন কিনা, নির্বাহী হ্যাঁ, এটাই প্রশাসক বলতে এটাই এটাই করে হ্যাঁ দুইটা তো আর একসাথে করা যাবে না, ইম্পসিবল। করা যায় না। হ্যাঁ হ্যাঁ একটা চাকরি এক সময় সেটাই। আচ্ছা, তো আমরা আর ইয়া করছি না। তো আপনার কোনো স্পেশাল কোনো বিসিএস প্রার্থী যারা আছে, বিশেষ করে যাদের স্বপ্ন ফার্স্ট চয়েস, তো তাদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন, মানে একদম শূন্য থেকে কিভাবে শুরু করবে, কিভাবে শুরু করা উচিত, আপনি কিভাবে শুরু করেছিলেন সেটা সংক্ষিপ্তভাবে একটু বলে দিবেন। যারা যারা ফ্রেশার্স তাদের উদ্দেশ্যে বলা যেতে পারে, আর যারা যেহেতু মানে বেশ কয়েকবার বিসিএস দিয়ে গেছে তারা হুম আসলে হুম জানে। যারা একদম ফ্রেশার্স ফ্রেশার্স বা বিসিএস দিবেন মনস্থির করেছেন নতুন, তাদের হুম উদ্দেশ্যে হুম বলা যায় যে আগে আমার পরিকল্পনাটা করে ফেলা ঠিকভাবে, কারণ পরিকল্পনা করে ফেললে না অনেকটা হাফ হাফ ওয়ার্ক শেষ হয়ে যায়। পরিকল্পনা বলতে আপনার শুরুতে হবে বিসিএস মানবন্টনটা কিভাবে কিভাবে কি হচ্ছে, প্রশ্ন কি কি টপিক আছে, কি কি টপিকে প্রশ্ন আসে, এই হুম হুম বিষয়গুলো আমি আমি আমার আমার প্রস্তুতিটা আমি বলি করেছি। তো আমি সিলেবাসটা দেখে এক্স্যাক্টলি। আমি দেখেছি যে কয়টা সাবজেক্ট আছে, ধরে যেমন বিশেষ প্রিলিমিনারিতে সাবজেক্ট আছে কয়টা, বাংলা, ইংরেজি, ম্যাথ, সায়েন্স, আইসিটি, ভূগোল, পরিবেশ, বাংলাদেশ, ইন্ডিয়ান অ্যাফেয়ার্স, এরকম 9-10টা সাবজেক্ট আছে। জন্য আমি আমি ঠিক করেছি যে আমি অনলি একটা বই পড়বো প্রত্যেকটা সাবজেক্ট। একটার বেশি বই আমি মানে আসলে হয়তো আমার সময় হবে না, বা আমি হয়তো বিরক্ত হয়ে যাবো বারবার। সুতরাং একটা বই পড়বো, আমি খুব ভালো করে পড়বো যেকোনো বইগুলো। হুম এইটা হুম পড়তে গিয়ে আবার দেখতে হবে বিশেষ প্রিলির কোন কোন সাবজেক্ট রিটেনে আছে, যেমন বাংলা আছে, ইংরেজি, তো ওই দিকে কিন্তু ভূগোল, নৈতিকতা, সুশাসন, এগুলো কিন্তু আবার রিটেনে। তো তখন কিন্তু আমাকে এই এই বিষয়গুলো রিটেনে আছে, সেগুলো কিন্তু পারতে হবে। হুম, প্রিলির বইটা ভালো করে পড়তে হবে, এমন ভাবে পড়তে হবে যাতে রিটেনে যদি এখান থেকে যে প্রশ্নগুলো আসবে, আমি যেন প্রিলিমিনারিতে যে জ্ঞানটা অর্জন করেছি এটা যেন আমি রিটেনেও কিছুটা কাজে লাগাতে পারি। আর এটার জন্য উচিত হবে যে প্রিলিমিনারিতে যে যে সাবজেক্টগুলো রিটেনেও আছে এগুলো একটু ডিটেলসে পড়াশোনা করা, যাতে আমি একটু পড়ানোমূলকও পারি, এখান থেকে প্রশ্ন আসলে আবার যদি নৈর্ব্যক্তিক আসে আমি এমসিকিউ প্রশ্নগুলোও পারি। এই ধরনের একটা এভাবে যদি পড়াশোনা করা যায় তাহলে আমার মনে হয় বেটার। আর একটা বিষয় হচ্ছে প্রিলিমিনারি বইগুলো ভালো করে পড়তে হবে, এরপরে আবার রিটেনের জন্য ওই একই প্রস্তুতি ফলো করা যেতে পারে, যে রেগুলার মানে প্রতিটা বিষয়ের জন্য একটা করে বই বা একটা ডাইজেস্ট কেনা যাইতে পারে, আর ডাইজেস্টের পাশাপাশি প্রত্যেকের জন্য একটা করে বই, রিটেনও একই প্রসেস ফলো করা উচিত। প্রশ্নপত্র অ্যানালাইসিস তো বটেই, করে মানে যতটুকু পড়া যায়। রিটেন বিষয়টা হচ্ছে আমি 100টা জিনিস পড়বো, কিন্তু আমার আলটিমেটলি রিটেনে আমার হয়তো মনে থাকবে একটা জিনিস। হ্যাঁ, ওই একটা জিনিস থেকেই আমাকে 100টা জিনিসের সমান লেখা লিখতে হবে, মানে এই অ্যানালিটিক্যাল মানে অ্যাবিলিটিটা যদি থাকে তাহলে বিসিএস রিটেনে ভালো করা যায়। তো বিসিএস রিটেনে বিশাল সিলেবাস দেখে ভয় পাওয়ার কিছু নেই, বইটা অনেক মোটা মোটা বই,
এগুলো দেখেও ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট পড়ে যাওয়া আর কি। আমার সব মুখস্থ করতে হবে এমনও না, আর অ্যানালাইসিস করার একটা ক্ষমতা থাকলে ভালো। এই জন্য আমার মনে হয় রেগুলার পত্রিকা পড়া উচিত। বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তো 300 পেপার পড়তে হয়। তো পত্রিকা পড়লে অ্যানালাইসিস করা অনেক ইজি হয়, মানে বোঝা যায়। আবার কিছু আছে অনুবাদ, যেমন অনুবাদ অনেক নাম্বার থাকে, বাংলা অনুবাদটা প্র্যাকটিস করা উচিত। এই জন্য নট নেসেসারি যে ইংরেজি বই পড়তে হবে, মানে ইংলিশ পত্রিকা পড়তে হবে এমন না। আমি ইংলিশ পত্রিকা পড়তাম না, বাট আমি কিছু কিছু বই থেকে, অনুবাদের অনেক বই আছে, এগুলো থেকে আমি অনুবাদ চর্চা করতাম প্রতিদিন কিছু না কিছু। আর ইংরেজির ক্ষেত্রে যে ব্যাপারটা, ভোকাবুলারি খুব স্ট্রং করা আপনার বিসিএস এ। তো ভোকাবুলারি যত বেশি সম্ভব বাড়ানো যায়। আর বাংলার ক্ষেত্রে আসলে বলার কিছু নাই, আমরা সবাই কম বেশি পারি। আর ম্যাথে আসলে ভয় পাওয়ার কিছু নাই। আমার 43 বিসিএস এ আমি তো ম্যাথ খুব ভালো, মাত্র 55 পেয়েছি 43। তো ম্যাথ প্রশ্নটা দেখে আমি তো মানে প্রথম আমি সরাসরি 2টা ম্যাথ মিলাইতে পারি। বাকি ম্যাথ গুলো আমি কিন্তু ওই 2 ঘন্টা যে সময় ছিল, ঘাবড়ে না গিয়ে ধীরে 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 চেষ্টা করছি, মিলাইছি, রাফ করছি। এরপরে যখন মিলেছে, কারণ রিটেন পরীক্ষাটা মানে অনেক লম্বা রেস। শুরুতে যদি এরকম দুই একটা মানে মনে হয় যে খারাপ হচ্ছে, হাল ছাড়া যাবে না। বিসিএস এর ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে হাল ছাড়া যাবে না। ধৈর্য ধরে রাখতে হবে। যারা ফ্রেশার্স হাল ছেড়ে দিতে পারে, যে আমার হচ্ছে না, টানা 2টা পিডি ফেল করলাম, রিটেন হলো না, বা আমার এটা আসলো না একটা বিসিএস এর রেজাল্টের পরে, হাল ছাড়া যাবে না। আশা রাখতে হবে সবসময় যে একটা পরীক্ষা হয়ে গেল, পরে এগুলো আরেকটু ভালো করে দেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে যেমন আছে, যেমন বাংলাদেশের ফার্স্ট ইন্ডিয়ান লেখা, লেখার ক্ষেত্রে আপনার করতে হবে। একটা প্রশ্ন খুব ভালো পারলাম, এই তো 10 পেজ লিখে বসে আছি, আর একটা প্রশ্ন আমি পারি না, 1 পেজ লিখে, এরকম একটু কনসিস্টেন্ট হওয়া ভালো। একটা যদি 10টা প্রশ্ন 2 পেজ করে ন্যাশনাল অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এতে হয় কি একটা কনসিস্টেন্সি থাকে, একটা পজিটিভ আউটলুক এগুলোর প্রতি। তবে পড়াশোনার ক্ষেত্রেও কনসিস্টেন্ট থাকা ভালো, যদি করা যায় করা যায়। আমি যেমন যে বিষয়গুলো, বিষয় অল্প অল্প করে পড়তাম। কথা একটু কেটে কেটে আসছে আপনার। আচ্ছা, যেমন রিটেনের ক্ষেত্রে আমি যেটা করেছি, রিটেনের যে সাবজেক্ট গুলো, এগুলো আমি প্রতিদিনই অল্প অল্প করে পড়ার চেষ্টা করি, প্রতিটা সাবজেক্ট। হয়তো দেখা যেত যে আমি 10 পেজ পড়বো বাংলা, কিন্তু আবার ইংরেজিও আমি 10 পেজ পড়বো, কিন্তু আমি এইভাবেই প্রতিটা বিষয় পড়তাম। আবার ম্যাথ প্র্যাকটিস করতাম রাত্রের বেলা, অনুবাদ প্র্যাকটিস করতাম। আমার মনে হয় যে প্রতিটা বিষয় যদি প্রতিদিন পড়া যায়, তাহলে এই বিষয়টা মাথায় থাকে বেশি। আর আমি যদি টানা 10 দিন বাংলা পড়ে আবার টানা 10 দিন ইংরেজি পড়ি, তাহলে দেখা যাবে যে অনেকে আমি এটা ফলো বাংলাটা, করে। হ্যাঁ, আবার এটা এরপরে কিন্তু ইংরেজি খুবই মানে একটা, আমি মনে করি যে এটা খারাপ পদ্ধতি। আমি মনে করি প্রতিদিন অন্তত 3টা, ন্যূনতম 3টা থেকে 5টা সাবজেক্ট পড়া উচিত, আই থিংক। সাবজেক্ট গুলো যদি আমি প্রতিদিন অল্প অল্প করে পড়ি, তাহলে মনে থাকার চান্স বেশি থাকে। তো এই বিষয়টা যদি হ্যাঁ, হ্যাঁ। মাথায় রাখা, আর কনসিস্টেন্ট থাকা, কনসিস্টেন্সির কোনো বিকল্প নাই। মানে পার্সেভারেন্স যেটাকে বলে, পার্সেভারেন্স বা কনসিস্টেন্স, দুইটাই হইতে হবে। মানে পড়াশোনা হুম। করতে হবে, আবার নিয়মিত পড়াশোনা করতে হবে। একদিন 10 ঘন্টা পড়ে 2 দিন পড়লাম 2 ঘন্টা, এটা একটু পেইনফুল হয়ে যায়। এতে আবার প্রস্তুতিও যথাযথ না হওয়ার চান্স থাকে। তার চেয়ে প্রতিদিন অন্তত, প্রতিদিন আমি 5 ঘন্টা করে পড়ি, কিন্তু রেগুলার পড়ি, পড়াশোনা করি। বিশেষ হচ্ছে যেহেতু এটা লম্বা রেস, স্লো অ্যান্ড স্টেডি, অল্প অল্প করে কিন্তু রেগুলার যদি পড়াশোনা করি, বিশেষ হবে ইনশাল্লাহ, না হতে কোনো কারণ নাই। আচ্ছা। তা আপনি 43তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে পঞ্চম হয়েছেন, তো আপনি কেমন নাম্বার আনুমানিক আশা করছেন লিখিত পরীক্ষায়? এটা এটা তো বলা বলার, যায় না, হ্যাঁ কঠিন, কিন্তু তারপরে আমরা একটা মানে অনুমান থাকে একটা, যে আমি এরকম পেতে পারি। আমি আপনাকে বলেছি যে আমি কিন্তু, আমার মনে হয়েছিল আমার 41 অনেক বেটার হয়েছে। হ্যাঁ, 41 হ্যাঁ, অনেক বেটার। আমি ভাবছি হয়তো আমি 41-এ 580-90 পেয়ে যেতে পারি। আর 43 আমার মনে হয়েছে আমি খুবই অ্যাভারেজ হয়েছি। 43 দিয়ে আমার মনে হয়েছে আমি হয়তো 550 পাবো। এখন রেজাল্ট দেখে মনে হচ্ছে আমি হয়তো 41-এ পাইছি 500, 43-এ আমি পাইছি হয়তো 580-90। এখন এটা আমি কিভাবে বলবো? তবে আমি বিসিএস এর নম্বরপত্র মানে প্রকাশ করবে পিএসসি, আমি 41ও কালেক্ট করব, 43ও কালেক্ট করব, এবং আমি দেখবো অ্যাকচুয়ালি মানে হোয়াট কি ওয়েন্ট রং। হয়েছিল ঘটনা কি? ডাল মে কুচ কালা হ্যাঁ। যাই হোক, এখনো 40তম বিসিএস এরই মার্কশিট দেয়নি।
অন হ্যাঁ, হ্যাঁ। প্রসেসিং এ আছে, খুব শীঘ্রই পেয়ে যাবে যারা 40 এর আবেদন করেছে। 41, 43 এটা আসতে হয়তো আরো, আমি মনে করি 2 বছর মেবি। হ্যাঁ, তো হ্যাঁ, যাই হোক, হ্যাঁ। আমরা তখন অপেক্ষায় থাকবো, আপনার 2টা মার্কশিট পাওয়ার অপেক্ষায় থাকবো, আসলে কি হয়েছিল সেটা আমরা একটু জানার চেষ্টা করব। তো আজকে আপনাকে একটা প্রশ্ন করেছে, দেখি যে আপনি উত্তরটা দেন কিনা। আহ, আরিফ হোসেন একটা প্রশ্ন করেছে, আমার খুব কৌতূহল ভাইয়া, আপনি খুব কোন জবটা করবেন পরিশেষে, জজ নাকি প্রশাসন, জানালে খুশি হতো। যেহেতু আমার কি আমি মনে হয় যে আপনার উচ্চাস, জাহাজ হওয়ার পরে যেহেতু আমি বিসিএস ভাইবা দিয়েছি, বোঝাই যাচ্ছে কোথায় যাব। হ্যাঁ। সেটা এবং আমরা আমার ইয়ার প্রেশারও আছে। তো সবকিছু মিলিয়ে না, তা তো অবশ্যই অ্যাডমিন ক্যাডার তো অনেক প্রেশারের একটা জায়গা, প্রেশার নিয়ে কাজ করতে হয়, যেখানে জুডিশিয়ারিতে মনে হয় সেটা একটু মনে হয় কম। কিছু একটু রিল্যাক্স আছে এটা করলে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমরা আমাদের যে প্রোগ্রামটা, আজকের শোটা আছে, সেই শোটার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন, সেটার জন্য বিদ্যাচাষী পরিবার আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে। তো যাওয়ার আগে এই বিদ্যাচাষী পরিবার, বিশেষ করে আমি একটু বলি, এই বিদ্যাচাষী মূলত 2021 সাল থেকে এইটা সরি 2021 সাল থেকে একটা অনলাইন প্ল্যাটফর্ম, সম্প্রতি এটার বেশ ডাকনাম হয়েছে, এবং ফেব্রুয়ারির 1 তারিখ থেকে এই পর্যন্ত আমরা প্রতিদিন 10টায় একটা প্রোগ্রাম করেছি, ক্যাডার্স লাইফ কেরিয়ার আড্ডা উইথ বিদ্যাচাষী। এটা তো যাওয়ার আগে আপনার বিদ্যাচাষী সম্পর্কে কোনো উইশ আছে কিনা? ভাইয়া, প্রথমে আপনাকে ধন্যবাদ এই প্ল্যাটফর্মে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি দেখেছি আমার ওয়েলকাম। মনে হয় 20,000 লাইক দেখলাম মনে হয় পেজে। আপনার একুশ আপনার হাজার কা- যখন আমার সাথে যোগাযোগ করেছেন তখনই আমি প্রথম জানি। তো এটা বেশ ভালো, নাম্বারটা বেশ আশাব্যঞ্জক। তো আমি আমি আশা করি যে এই পরিবার আরো উত্তরোত্তর বড় হবে দিন দিন। আর এখানে যদি আমার 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 যদি কোনো কোঅপারেশন দরকার হয়, আমি অবশ্যই খুশি মনে করব। আমাকে নিশ্চয়ই। এর জন্য অনেক ধন্যবাদ। আমি অনেক খুশি হয়েছি এবং এই বিদ্যাসাগর পরিবারের প্রতি আমার অনেক শুভকামনা থাকলো। আশা করি আমরা সামনে দেখা হবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন। হুম, নিশ্চয়ই, অবশ্যই, অবশ্যই। আপনার জন্য অনেক দোয়া ও শুভকামনা থাকলো। তো দর্শক যারা আপনারা দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এবং আমাদের এই প্রোগ্রামটা প্রতিদিন রাত 10টায় শুরু হয়, এবং আপনারা সবাই পাশে থাকবেন। যারা এই ভিডিওটা দেখেছেন এবং সেশনটা দেখেছেন, চেষ্টা করবেন একটু শেয়ার করে দেওয়ার জন্য, যাতে আমাদের আজকে গেস্টের যে এক্সপিরিয়েন্সটা, অসাধারণ একটা সেশন ছিল, এই সেশনটা যাতে সবার কাছে পৌঁছায়, সবাই একটু শেয়ার করে দিবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আপনাকে শুভরাত্রি। আল্লাহ হাফেজ।